ও আমার পুরো কথাটা বলার আগেই আমার গালে ঠাস একটা চর বসিয়ে চোখ মুখ লাল করে কাঁদতে কাঁদতে দোকান থেকে বের হয়ে গেল। তন্নির কয়েকটা বান্ধবী এসে আমাকে বলল, ছি ভাইয়া, বাসায় বউ রেখে রাস্তায় অন্য মেয়েদের সাথে আপনি ঘুরছেন, আপনার লজ্জা করে না? তারপর সবাই দোকান থেকে বের হয়ে গেল। লজ্জায় আমার পুরো মুখ লাল হয়ে গেল। খারাপটাই সবাই দেখলো, আসল কাহিনীটা কারো চোখে পড়ল না। তারপর আমি আর আদিবাও বের হয়ে গেলাম। আদিবা আমাকে বলল, সরি স্যার, আমার জন্য আজকে আপনাকে অপমানিত হতে হয়েছে। আরে ধুর, এগুলো কিছুই না। তোমার কি দোষ? কেউ তো আসল কথা জানে না, সেই জন্য রিয়াক্ট করছে। ম্যাডাম কিন্তু অনেক রাগ করেছেন। এটা কোনো সমস্যা না, সব ঠিক হয়ে যাবে। স্যার, একটা কথা বলতাম। বলো। ম্যাডামের নাম্বারটা আমাকে দিবেন? আমি সব বুঝিয়ে বলবো। আরে তুমি কল দিলে সে আরো বেশি রিয়াক্ট করবে, উল্টে তোমাকে অপমান করবে। সমস্যা নেই স্যার, আপনি নাম্বারটা আমাকে দিন। আর এটা ধরেন। কি এটাতে? স্যার, আপনাদের বিয়েতে তো যেতে পারিনি, তাই ম্যাডামের জন্য আমার পক্ষ থেকে একটা গিফট। তুমি আবার এটা কখন কিনলে? সেটা আপনার না জানলেও চলবে। আপনি এটা নিন আর নাম্বারটা দিন। ধন্যবাদ, এই নাও নাম্বার। তারপর আমি নাম্বারটা দিয়ে দিলাম। গিফটটা নিয়ে আদিবাকে একটা রিক্সায় উঠিয়ে দিলাম। তারপর আমি বাসায় চলে আসলাম। এসে গিফটটা খুলে দেখলাম একটা নীল শাড়ি, অনেক সুন্দর। তন্নিকে অসাধারণ লাগবে। এরপর আমার মাথায় একটা বুদ্ধি আসলো, ফারিয়াকে কল দিয়ে সব কিছু বলে দিই, কারণ তন্নি আজকে বিষয়টা ফারিয়ার সাথে শেয়ার করবে। আমি ফারিয়াকে কল দিয়ে সব কিছু বলে দিচ্ছি, এবং এটাও বলে দিয়েছি যে এমনভাবে কথা বলবে যেন তন্নির প্রচুর রাগ হয়। বাসায় একা একা ভালো লাগছে না, আব্বু আম্মুও নেই, তন্নিও নেই। আমি তন্নিকে কল দিলাম, বাট নাম্বার বন্ধ। এরপর তন্নির আম্মুর কাছে কল দিলাম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাবা, কেমন আছো? ভালো, আপনারা? আছি, সবাই ভালো। বাবা, তুমি একটু আজকে আমাদের বাসায় আসতে পারবে? আসলে আমার তো একটু কাজ ছিল। কেন, কোনো সমস্যা হয়েছে নাকি? আসলে হয়েছে কি, আমার বড় বোন নাকি অনেক অসুস্থ। আমি আর তোমার শ্বশুরাব্বা ওখানে যাচ্ছি, তাই যদি তুমি এখানে থাকতে ভালো হতো। তন্নিকেও নিয়ে যান তাহলে। ও যেতে যাচ্ছে না, সেজন্যই তো আমরা একটু টেনশনে আছি। সে একা একা বাসায় কিভাবে থাকবে? যদি তুমি আসতে ভালো হতো। আচ্ছা ঠিক আছে, আপনারা যান, আমি সন্ধ্যার সময় আসবো। এ কথা বলেই কলটা কেটে দিলাম। কেমন জানি খুব খারাপ লাগছে। আজকে অনেকদিন পর ওর সাথে দেখা করতে যাচ্ছি। রাত প্রায় 8টার সময় ওদের বাসায় গেলাম। কলিং বেল বাজানোর সাথে সাথেই দরজা খুলে দিল। মনে হয় আমার জন্য অপেক্ষা করছিল। ভিতরে গেলাম, দেখলাম চোখ মুখ লাল করে বসে আছে, দেখতে বাচ্চাদের মতো লাগছে। তারপর আমি বললাম, কেমন আছিস? তুই এখানে কেন আসছিস? আম্মা বলেছে তাই। লজ্জা করে না অন্য মেয়েদের সাথে ঘুরে এখন এখানে আসতে? সেটা আমার ব্যাপার, আমি তো তোর কেউ না। আমাকে নিয়ে তোরা তো মাথা ব্যথা কেন? তোর মতো ফালতুকে বিয়ে করাই আমার ভুল হয়েছে। আগে জানলে জীবনেও কবুল বলতাম না। মাথা গরম করবি না আমার। কি করবি তুই? রাগে আমার পুরো শরীরের লোম দাঁড়িয়ে গেছে। আমি কোনো কথা না বলেই ব্যাগটা রেখে ওয়াশরুমে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি তন্নি নেই, মনে হয় ঘুমিয়ে গেছে। আমি আর ওর ওয়াশরুমে গেলাম না। সামনে গেস্ট রুমে সবার শুয়ে পড়লাম, কিন্তু ঘুম আসছে না। একটু পর আস্তে আস্তে উঠে তন্নির রুমের দিকে গেলাম। দেখলাম ও ঘুমিয়ে আছে। অনেকক্ষণ আমি বাইরে দাঁড়িয়ে থেকে ওকে দেখলাম। হঠাৎ করে খেয়াল করলাম ওর পুরো শরীর কাঁপছে। আমি তাড়াতাড়ি রুমে গেলাম। কপালে হাত দিয়ে দেখি জ্বরে পুরো শরীর পুড়ে যাচ্ছে। আমি তো টেনশনে পড়ে গেলাম, কি করবো বুঝতে পারছি না। পরে কিচেন রুম থেকে একটা বাটি নিয়ে এসে ওর মাথায় জলপট্টি দিয়ে দিলাম। অনেকক্ষণ হলো, কিন্তু কিছুতেই কমছে না। পরে একটা বালতিতে পানি নিয়ে এসে ওর মাথায় দিলাম। প্রায় 2 ঘন্টার মতো পানি দেওয়ার পর জ্বর কিছুটা কমলো। পরে দেখলাম পানি দিতে দিতে ওর শরীর ভিজিয়ে দিলাম। এখন কাপড়টা চেঞ্জ করতে হবে, বাট কিভাবে করব বুঝতে পারছি না। সে যদি দেখে আমি ওর কাপড় চেঞ্জ করছি, তাহলে আমার অবস্থা শেষ। সকালবেলা আমি নাস্তা নিয়ে ওর রুমের দিকে গেলাম। দেখলাম সে মাত্র ঘুম থেকে উঠেছে। আমার হাতে নাস্তা দেখে চমকে উঠল। তারপর নিজের দিকে তাকিয়ে দেখে যে ওর গায়ে সেই জামাটা ছিল সেটা আর নেই। তারপর রাগে চোখ মুখ লাল করে উঠে এসে আমার কলার ধরল। এই কুত্তা, আমার কাপড়ের এই অবস্থা করেছে কে?
আসলে কালকে রাত্রে পুরো কথাটা বলার আগেই ঠাস ঠাস করে দুটো চর বসিয়ে দেয়। তারপর বলে, তুই এত খারাপ, আমি ভাবতেও পারিনি। আমাকে ঘুমের মধ্যে পেয়ে তুই, ছি, আমার ভাবতেই ঘৃণা লাগে। তোকে আমি আস্তে আস্তে বিশ্বাস করতে লাগলাম, কিন্তু তুই এত খারাপ আমি জীবনেও ভাবিনি। যা, বেরিয়ে যা এখান থেকে। প্লিজ আমার কথাটা শোনো। তুই যাবি নাকি আবার চর খাবি? আমি আর কিছু না বলে নাস্তার প্লেটটা রেখে চলে আসতে যাব। এমন সময় দেখি দরজার সামনে নীলা, মানে তন্নির চাচাতো বোন দাঁড়িয়ে আছে। মনে হয় আমার চরমারা দৃশ্যটা দেখে ফেলেছে। লজ্জায় পুরো লাল হয়ে গেলাম। কিছু না বলে সোজা রুমের বাইরে চলে আসলাম। এরপর নীলা ভিতরে চলে গেল। যাওয়ার পর বলল, তুই ওনাকে চড় মেরেছিস কেন? ভালো করেছি। ও আমার কাপড় চেঞ্জ করেছে কেন? সে করেনি, আমি করেছি। মানে? তুই জানিস কাল রাতে তোর অনেক জ্বর এসেছিল, উনিই তোর মাথায় জলপট্টি দিয়েছে। তোর জ্বর না কমার কারণে সারা রাত মাথায় জল ঢেলেছে এবং জলগুলো তোর শরীরে গিয়ে তোর পুরো শরীর ভিজে যায়, ঠান্ডা লেগে যাবে, সেজন্য সকাল সকাল কল করে আমাকে আনে আর আমি তোর কাপড় চেঞ্জ করি। আর তুই কিনা না জেনেই ওনাকে চড় দিলি। তোর ভাগ্য অনেক ভালো যে ওর মতো একটা স্বামী পেয়েছিস। এই কথাগুলো বলে নীলা বাইরে চলে আসে। আমি তন্নির মাকে কল করে ওর অসুস্থতার কথা জানালাম। তারপর কিছু না বলে সোজা অফিসে চলে গেলাম। এরপর থেকে তন্নিকে আর কোনো কল দিই না, ওর আম্মুকেও দিই। মাঝে মাঝে ওর আম্মু কল দিয়ে খবর নেয়, জাস্ট এতটুকুই। কয়েকদিন পর বাবা মা চলে আসে। এসে আমাকে বলে, কি রে, বৌমা কই? ওর বাপের বাড়ি। তা তুই কি এতদিন ওখানে ছিলি? এখন তো রাত হয়ে গেছে, এখন কিভাবে আনবো? কালকে সকালে নিয়ে আসলে হবে না? গদ্ধব, এখন আনতে কে বলেছে? এখন তুই যাবি, রাত থেকে কালকে সকালে চলে আসবি। আমি কিছু বলতে যাব, এমন সময় বাবার দিকে খেয়াল করে দেখলাম ডেকে আছে। আমি আর কিছু না বলে রেডি হয়ে ওদের বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। রাত প্রায় 9:30। আমি তন্নিদের বাসার সামনে দাঁড়িয়ে আছি। কলিং বেল দেওয়ার সাথে সাথেই দেখলাম তন্নির মা এসে দরজা খুলে দিল। তারপর বলল, বাবা আসছো? পথে কোনো সমস্যা হয়নি তো? না, কোনো সমস্যা হয়নি। আচ্ছা বসো, খাওয়া দাওয়া করে নাও। তন্নিও বসে আছে, বাট আমি কিছু বলছি না দেখে সেও কিছু বলছে না। খাওয়া দাওয়া শেষ করে রুমে গেলাম, গিয়ে একটা চেয়ারের উপর বসে আছি। একটু পর তন্নি এসে দরজা লাগিয়ে দিল। আমাকে বলল, সরি। সরি কেন? সেদিন রাতের ঘটনার জন্য। আমি ভাবছি তুই আমার সাথে। থাক, বলতে হবে না। আমার কপালে ওগুলো ছিল। তুই ঘুমা, সকালে তাড়াতাড়ি যেতে হবে। তুই কোথায় ঘুমাবি? আমাকে নিয়ে তো চিন্তা করতে হবে না, তুই ঘুমা। খাটে ঘুমা, আমি নিচে ঘুমাবো। কেন, তোর জ্বর খাওয়ার জন্য নাকি তোর কাছে অপমানিত হওয়ার জন্য? সে আর কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আমিও একটা বালিশ নিয়ে নিচে শুয়ে পড়লাম। সকালবেলা ঘুম থেকে উঠে ছাদে গেলাম। তোর নিয়েও আমার পিছনে পিছনে গেল। দেখে মনে হচ্ছে কিছু একটা বলবে, বাট বলতে পারছি না। এরপর আমি বললাম,